হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমি যে হেডলাইনটা দিই যে আমার ভিডিওর, সেটা কি, সেটা হচ্ছে মাঠ যার চাকরি তার। তার কারণ কি আমি একটু পরে বলছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে মাঠের খবর। ঠিক আছে, এখানে কতজন পাস করছে, এত কম পাস করার কারণ কি, তোমরা সবাই মোটামুটি দেখে নিয়েছো সর্বত্রই, ফেসবুক বলো ইউটিউব বলো, সেখানে একটা হাইট ইস্যু হচ্ছে। আগে পিএমটিতে পাস করেছে, কিন্তু এখন গিয়ে দেখছে ফেল করেছে, বিশেষ করে মেয়েদের সাথে এই জিনিসটা হয়েছে। এর জন্য কী হবে, খুব ফাইনালে খুব কম কাট অফ যাবে, সেটা নিয়েও আমি আলোচনা করব। মেয়েদের পাসিং রেট খুব কম, ইন্টারভিউতে কত কি তুলতে হবে মোটামুটি, যারা একদম লোয়েস্ট নাম্বারও পেয়েছো পরীক্ষায় তাদের মোটামুটি কত তুলতে হবে সেটা নিয়েও আলোচনা করব। আর কি, আর যারা মাঠ পাস করলে না তারা কি করবে, আর এই সুযোগ আবার কি আসবে না। ঠিক আছে, অনেকেই বলছে লাস্ট সুযোগ, শেষ সুযোগ, তো আমি সেইগুলো নিয়েই আলোচনা করব, আমি পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করব। ঠিক আছে, প্রথমেই হচ্ছে কতজন মাঠ পাস করেছে এবং এত কম মাঠ পাস করার কারণ কি। দেখো, প্রথমেই যেটা বলি, মেয়েদের ক্ষেত্রে যেটা বলি, কতজন মাঠ পাস করেছে বা করতে চলেছে, ছেলেদের ক্ষেত্রেও মোটামুটি খুব যে ফারাক আসবে তা নয়। মেয়েদের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে কি, আমি একদম ডাটা দিয়ে কথা বলছি। ফার্স্ট ডে, আমি ব্যারাকপুরের কথা বলছি, ফার্স্ট ডে মানে শিফটিং যেটা হয়, প্রথম যে শিফটিং, সেখানে ধরো 1000 জন, সেখানে 140 জন পাস করেছে। মানে যদি তুমি পার্সেন্টেজে নিয়ে যাও তাহলে কত হচ্ছে, 14%। এবং শুধু তাই নয়, যারা পাস করেছে তারা কিন্তু মানে সে কোনো রকমে যেন পাস করেছে। তার কারণ কি, তার কারণ আমি আগেও ভিডিওতে বলেছি। মানে যারা এখনও পরীক্ষা বাকি, ছেলেদের বিশেষ করে, মানে মানে তারা একটুখানি এগুলো একটু খেয়াল রাখবে। আমি প্রথমেই বলেছি যে ফার্স্ট শিফটে যেটা প্রবলেম সেটা কি, সেটা হচ্ছে কুয়াশা। ঠিক আছে, প্রচণ্ড কুয়াশা হচ্ছে, তার সঙ্গে ঠান্ডা অতিরিক্ত, এবং শিশির, মাঠে শিশির পড়ে আছে, যার জেরে কি হচ্ছে, যার জেরে পা স্লিপ করছে। ঠিক আছে, এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে ফার্স্ট শিফটে। ঠিক আছে, এবং আমি বলে দিই, যারা ডিউটি করতে যাচ্ছে তারা নিজেরা বলছে আমাদের এত ঠান্ডা যে ডিউটি করতে যেতেই ভালো লাগছে না। ঠিক আছে, ফার্স্ট শিফটের কথা। তো ফার্স্ট শিফটে এরকম হয়েছে যে প্রথম যে মানে ছেড়েছে, প্রথম 10 জন করে ছাড়া হচ্ছিল। প্রথম 10 জন যখন ছাড়ছে বলছে পাসই করছে না, সে একজন দুজন এইরকমভাবে পাস করছে। তারপর 15 জন 20 জন করে যখন ছাড়া হচ্ছে, বলছে এইরকম অবস্থা। বেটার কি, বেটার হচ্ছে সেকেন্ড শিফট। সেকেন্ড শিফটের কন্ডিশন অনেকটা বেটার। ঠিক আছে, পাসিং রেট মোটামুটিভাবে তাও ইনক্রিজ করেছে। আবার ড্রপ করছে কোথায়, থার্ড শিফটে ড্রপ করছে। তার কারণ কি, থার্ড শিফটের প্রবলেম হচ্ছে ক্লান্তি। ঠিক আছে, ক্লান্তি, এবং ক্লান্তি মানে শুধুমাত্র শারীরিক ক্লান্তি নয়, মানসিক ক্লান্তিও। ঠিক আছে, থার্ড শিফট মানে 11টা থেকে, সেই অনুযায়ী অনেকে 9টার থেকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কিংবা কেউ আরও আগে বেরিয়ে যাচ্ছে। এবং কি হচ্ছে, অনেকে যে ভুলটা করছে সেটা হচ্ছে সাথে খাবার রাখছে না, পুরো ভালো রকম লাঞ্চ রাখবে। ঠিক আছে, বিকালে দৌড়তে গেলে যেমন মেন্টালিটি হওয়ার প্রয়োজন সেইটাই রাখবে। তার কারণ, প্রথম দিনের কথা বলছি, সন্ধে 7টা বেজে গেছে। ঠিক আছে, এরকম ধরো সন্ধে হয়ে যাচ্ছে, তখন তুমি কী করবে, কেন 3টেও যদি বাজে যায়, তোমার তো তাহলে সকালবেলা খেয়ে নেওয়া উচিত সেই অনুযায়ী। ঠিক আছে, সাথে কিন্তু লাঞ্চ রাখবে, এমনি যা যা রাখবে আমি আগের ভিডিওয়ে বলেছি। ঠিক আছে, সেই দৌড়ানোর সময় যা যা তুমি ট্যাকটিক ফলো করবে সেগুলো আমি বলে দিয়েছি, কিন্তু আমি বলছি সাথে কিন্তু ভারী ভারী টিফিন রাখবে। ঠিক আছে, তা নাহলে কিন্তু থার্ড শিফটেও কিন্তু ড্রপ করছে, এবং থার্ড শিফটে সবসময় ড্রপ করে, এটা নতুন কোনো কথা নয়। ঠিক আছে, এইবারে একটা কথা বলি, একটা তবুও আশার আলো যেটা, সেটা হচ্ছে কন্ডিশন আস্তে আস্তে বেটার হচ্ছে। কন্ডিশান আস্তে আস্তে বেটার হচ্ছে কেন, এই অতিরিক্ত ঠান্ডাটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। কিছুদিন আগে যেটা হচ্ছিল সেটা কিন্তু এখন অনেকটা বেটার পজিশানে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং এইটা একটা আশার আলো। আমি কিন্তু আমার কথা বলছি না, ওখানে ডিউটি করে আমি মানে সেখান থেকে শুনে বলছি। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট কি বলছি, যারা দৌড়ে পাস করলে তারা কি করবে, তারা হচ্ছে বি রেডি ফর দ্য ইন্টারভিউ। ঠিক আছে, তারা বি রেডি ফর দ্য ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য রেডি হও। ঠিক আছে, নো ইয়োর সারাউন্ডিং, আমি সবসময় এটা বলি, নো ইয়োর সারাউন্ডিং। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নো ইয়োর সারাউন্ডিং। মানে কি, নো ইয়োর সারাউন্ডিংস মানে, মানে তোমার যে থানা আছে, সেই থানার এই মুহূর্তে ওসি কে আছে বা আইসি কে আছে, এগুলো এখন থেকে খোঁজ নিতে শুরু করো। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমাদের যে এসপি আছে, তোমাদের যে পুলিশ জেলা, সেই এসপির নাম কি, পুরো যে প্রশাসনিক স্ট্রাকচারটা সেটা তোমরা জানবে। পুলিশের একদম লোয়ার পোস্ট থেকে আপার পোস্ট, মানে কনস্টেবল, তার উপরে এএসআই, তার উপরে এসআই, তার উপরে ইন্সপেক্টর, মানে
তার উপরে তুমি যখন যাবে এএসপি, ডিএসপি, এএসপি, এসপি, ঠিক আছে, তারপর ডিজিপি, ডিআইজি, আইজি, ডিজিপি, এই পুরো র্যাঙ্কটা ভালো রকমভাবে মুখস্থ করে নেবে, কার ব্যাচ কেমন থাকে সমস্ত এই জিনিসগুলো জেনে নেবে এখন থেকে, ঠিক আছে। ওই ইন্টারভিউ এক সপ্তাহ বাকি আছে, রেজাল্ট বেরিয়ে গেছে, তখন কিন্তু এগুলো এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে। এখন থেকে ইউটিউব সার্চ করে এই সমস্ত জিনিসগুলো জানতে থাকবে, ঠিক আছে। ইউটিউবে হাজার একটা ভিডিও আছে এই নিয়ে, ঠিক আছে। এইবারে তোমাদের যে বেসিক কোশ্চেনগুলো, যে পুলিশ কেন হতে চাও, ঠিক আছে, পুলিশ কেন হতে চাও, এগুলো এখন থেকেই মনে মনে না একটা মানে উত্তর তৈরি করতে থাকবে, ঠিক আছে। মানে এগুলো তখন কিন্তু হঠাৎ করে মুখস্থ করে বলা খুব মুশকিল, এখন থেকেই তৈরি করতে থাকবে যে আমি কেন পুলিশ হতে চাই, ঠিক আছে। এগুলো সবার ইন্ডিভিজুয়াল আনসার হতে পারে, ঠিক আছে, কিন্তু এখন থেকেই এগুলোর জন্য রেডি হও। তারপর তোমার হবি কী, ঠিক আছে, তোমার হবি কী, তারপর হচ্ছে তোমার ফেভারিট হিস্ট্রি পার্সোনালিটি কী, ঠিক আছে। আর সব থেকে ভালো যেটা আমি বলবো, আনন্দবাজার পত্রিকা, আনন্দবাজার পত্রিকা পেপারটা সবাই প্রতিদিন এখন থেকেই নাও, প্রতিদিন নাও। সেখানে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো আছে সেগুলো প্রতিদিন পড়ার চেষ্টা করো। তাহলে কী বলো তো, তাহলে তুমি এখন যেটা হচ্ছে সমাজে তার সঙ্গে ফ্লোতে তুমি যেতে থাকবে। এবং ইন্টারভিউতে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এই কদিন লাস্ট কয়েকদিন যেটা হচ্ছে সেটা নিয়েই জিজ্ঞাসা করে। তুমি নিজেই ভাবো না, এখন ধরো তুমি সামনে বসে আছো, আমি তোমাকে প্রশ্ন করছি, এখন আমি কি নিয়ে প্রশ্ন করব? এখন আমি ওই ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে তোমার ভেনেজুয়েলাতে আক্রমণ নিয়ে প্রশ্ন করব? ভেনেজুয়েলার রাষ্ট্রপতির নাম জিজ্ঞাসা করতে পারি ম্যাক্স টু ম্যাক্স, তাই না? ভেনেজুয়েলাকে কেন আক্রমণ করলো সেটা একটু বলো, আমি এইরকমই প্রশ্ন করব না? এবার এই জিনিসগুলো সমস্ত কী আছে, এই জিনিসগুলো পেপারে তুমি সমস্ত প্রতিদিন পাবে। এবার আমি তোমাদের বলে দিই পেপার পড়ার সমস্যা কী। যারা ধরো পেপার পড়ে অভ্যস্ত নয় তাদের কথা বলছি আমি, তারা প্রথম দিন যখন পেপার পড়বে, প্রথমে কী আছে, প্রথমে অনেকে পড়তেই একটা টায়ার্ডনেস লাগে। এবং পেপার পড়লে না, মানে ধরো এই যে দিদি ধরো একটা সবুজ ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে, এবার মাঝখান থেকে তুমি পড়ছো, তুমি তো প্রথম দিন থেকে ধরো ফলো করোনি, তুমি ব্যাপারটা জানোই না, তুমি প্রথমে পড়ে বুঝতে পারবে না। কিন্তু তুমি যদি এক সপ্তাহ যদি পেপারে চোখ রাখো, রেগুলার বেসে হতে 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 দেখবে তুমি তখন ওর ভিতরে ঢুকে গেছো, সমস্ত জিনিসের ভিতরে। বুঝতে পারলে ভেনেজুয়েলায় কী হচ্ছে, তখন সমস্ত জিনিসের ভিতরে তুমি ঢুকে যাবে। পেপারে অনেক ফালতু খবর আছে, ওই গোবরডাঙ্গায় কী হলো, ঠিক আছে, এই আমাদের হরিনাবিতে কী হলো, কোন কোন একটা চোরের বাড়িতে পুলিশ গিয়ে রেড করলো, এই সমস্ত খবর তোমার জন্য নয়, ঠিক আছে। পেপারের যে সেকশানগুলো আর কি, মানে মানে সবাই যেগুলো মানে খুব মানে কী বলবো, মানে সমাজে যেগুলো আর কি খুব ইনফ্লুয়েন্স করছে সেই জিনিসগুলো তোমরা পড়বে। বুঝতে পারলে, তাতে কী বলো তো, তাতে ওই ইন্টারভিউয়ের সময় একটা আলাদা কনফিডেন্ট থাকে যে তুমি তুমি মানে এই এখন যে জিনিসগুলো ঘটছে সেগুলো তুমি জানো। এবং তার সাথে কি, তার সাথে আমি বলবো যে মানে ওই যে ম্যাগাজিনগুলো হয়, ঠিক আছে, অ্যাচিভার্স, ওইগুলো নেওয়া শুরু করো। ওই অ্যাচিভার্সের খবরগুলো একটু একটু করে পড়তে শুরু করো। তাহলে দেখবে অটোমেটিক দেখবে ইন্টারভিউর আগে একটা কনফিডেন্ট আসবে। যতই নোট পড়ো মানে যাই পড়ো না কেন, তুমি যখন ওই এক সপ্তাহ পড়ে যাবে ইন্টারভিউর জন্য, তোমার সবসময় কিন্তু কনফিডেন্ট ল্যাক করবে। বোঝা গেল? এইটা হচ্ছে একটা ব্যাপার। নেক্সট কি, নেক্সট হচ্ছে দেখো একটা মেয়ে এখানে শেয়ারই করেছে, সেখানে বলেছে দেখো, মানে সে ফিলিং হ্যাপি দিয়েছে, আমি তার নামটা লুকিয়ে দিয়েছি, ফেসবুকে সে শেয়ার করেছে, সে পাস করেছে আর কি, বুঝতে পারলে, দৌড়ে পাস করেছে। সে কি বলছে দেখো, বলছে নাম্বার অফ ভ্যাকেন্সিটা একবার দেখে নাও, ঠিক আছে। মোটামুটি 4,000 মেয়ে, অনেকে বলছে 4,200, ঠিক আছে, 4,200ই যদি আমি ধরি, 4,200 মেয়ে নাকি টোটাল দৌড়ে পাস করেছে। ভ্যাকেন্সি মেয়েদের কত, 3,537। মানে বুঝতে পারছো, 3,537 মানে মানে ইন্টারভিউতে তো কম্পিটিশানই নেই, ইন্টারভিউতে সেই অর্থে কম্পিটিশানই নেই, সেই জন্যই মেয়েটা এরকম পোস্টই দিয়েছে ফিলিং হ্যাপি। বুঝতে পারলে, ইন্টারভিউতে কোনো কম্পিটিশান নেই, এই কারণে বলছি। মেয়েদের কাট অফ কত ছিল, মেয়েদের ইউআরএ কাট অফ 36 ছিল, ঠিক আছে। এবার তুমি বুঝতে পারছো যে মেয়েটা মানে 40ও পেয়ে আছে, এই যে 2 নম্বর সে এক্সট্রা পেয়ে আছে, এই 4 নম্বর যে এক্সট্রা পেয়ে আছে, কিংবা ধরো 38 পেয়ে আছে, এটা কিন্তু একটা হিউজ নাম্বার। এই যে 38 পেয়ে আছে, যে 2 নম্বর এক্সট্রা পেয়েছে, এই 2 নম্বর মানে তার কাছে বিশাল ব্যাপার। তার কারণ ইন্টারভিউতে খুব খারাপ হলেও মানে খুব 5 তো 6 নম্বর মিনিমাম তো এটা দিতেই হবে, তাই না? তো মেয়েদের কাট অফ খুব কম যাবে, মানে যাবে মানে কম বলতে খুবই কম আর কি। বুঝতে পারলে, ইন্টারভিউতে যদি মানে এই মানে মানে কেউ যদি ইন্টারভিউতে মানে কি বলবো 10 মতো মেরে দেয় মেয়েদের, যারা যারা পাস করেছে তাদের কেউ আটকাবেই না। বুঝতে পারলে, আর 10 পাওয়া কিন্তু 15 এমন কোনো ব্যাপার না, 7-8 তো অ্যাভারেজে পায়, এবং 7-8 পেলেও হয়ে যাবে, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রেও আমি বলছি সেটাই হবে। খুব বেশি যার যা কাট অফ মানে এসছে, যার যে ক্যাটাগরিতে আছে, তার সাথে অ্যাভারেজে দেখবে 8, অ্যাভারেজে দেখবে +8 করবে, সেটাই দেখবে ফাইনাল কাট অফ চলে আসবে, ঠিক আছে। খুব বেশি হলে দেখবে 8 থেকে 9, এর বেশি যাবে না, কেন পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে। বোঝা গেল? নেক্সট কি, নেক্সট হচ্ছে যারা দৌড়ে পাস করলে না, তারা কি করবে, ঠিক আছে। আর সর্বত্র যেটা ছড়িয়ে যায়, এটাই হচ্ছে লাস্ট সুযোগ। দেখো লাস্ট সুযোগ বলে কিছু হয় না, হ্যাঁ অনেকের যাদের বয়স পেরিয়ে যায় সেই ব্যাপারটা আলাদা, সেটা আনফর্চুনেট, ঠিক আছে। কিন্তু যাদের আর কি বয়স আছে,
ঠিক আছে? মানে তাদের ক্ষেত্রে আমি বলবো আর কি যারা পাস করলেন এবং যাদের হাইটে শর্ট হয়ে যাচ্ছে সেটাও একটা ব্যাপার। আমি যেটা প্রথমেই এইটা বলবো, পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা, সেটা এরকম বহু জায়গায় দেখা যাচ্ছে যে 160.5, একটা মেয়ে নিজে ফেসবুকে দিয়েছে, এত সেন্টিমিটার সে আগেরটায় ছিল, এখন তার দেখাচ্ছে 159 সেন্টিমিটার, সে ফেল হয়ে যাচ্ছে। এইটা হবে কেন? একই পিআরবি বোর্ড, সে আগে মেপেছে পরে মেপেছে, 1.5 সেন্টিমিটার কম হচ্ছে একটা মেয়ের। তো এইটা হবে কেন? এই নিয়ে অনেক মেয়ে পিআরবিতে যাচ্ছে এবং আমার মতে এটা যাওয়া উচিত। ঠিক আছে, আমাদের মুশকিলটা কী হলো বলো তো, ফেসবুকে যে জোরে আন্দোলনটা আমরা দেখি সেইটা কিন্তু ওই পিআরবির সামনে ওখানে কিন্তু দেখা যায় না। ঠিক আছে, মানুষের ধরো 100, মানে মানে আমি কখনো দেখিনি, পিএসসিতেও তাই, পিএসসিতেও আমরা যখন যাইটাই তখন 200 জন খুব বেশি হলে, তো 30-40 জন অ্যাভারেজে। তো এই রকম হবে না। ঠিক আছে, এই যে ব্যাপারটা এতটা কেন ফ্ল্যাকচুয়েট করছে, এই জিনিসটা তো অবশ্যই, এই প্রবলেমটা অবশ্যই অ্যারেস্ট করা উচিত পিআরবির। যে আগে যদি কেউ পাস করে থাকে সে কেন ফেল করছে? ঠিক আছে, সুতরাং মেয়েরা, অনেক মেয়ে দেখেছি তারা হচ্ছে অলরেডি যেতে শুরু করেছে, বাকি মেয়েদের যাদের এরকম সমস্যা বলে মনে হচ্ছে তাদেরও কিন্তু যাওয়া উচিত। ঠিক আছে, এবং এবং আরেকটা ব্যাপার হচ্ছে এইটা, যে সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু মেয়েদের 107, মানে 57 সেন্টিমিটার মতো লাগে, সেখানে আমাদের এখানে কিন্তু 160 লাগছে। এটাও কিন্তু একটা ভাবার বিষয়। সুতরাং এই নিয়ে কিন্তু অবশ্যই মানুষের কিন্তু বক্তব্য পিআরবি বোর্ডের সামনে কিন্তু রাখা উচিত। আর বক্তব্য রাখতে গেলে কিন্তু সংগঠিতভাবে রাখতে হবে, ওই রকম ফেসবুকে শুধু করলে হবে না। ঠিক আছে, নেক্সট কি? নেক্সট হচ্ছে যাদের ধরো দৌড় পাস করতে পারলে না, বা যারা হচ্ছে মানে এমনি এতেই ফেল করে গেল, প্রিলিতে ফেল করে গেল, তাদের জন্য আমি বলি প্রিলিতে ফেল করা যাবেই না, প্রিলিতে ফেল করা যাবেই না। এখন কন্ডিশন, যাদের চাকরি পাবেই, যারা এই মেন্টালিটিতে যায়, তাদের প্রিলিতে ফেল করলে হবে না। ঠিক আছে, অনেকে আছে তোমরাও জানো, ফর্মটা বেরোলো, ফিল আপ করে পরীক্ষা দিতে চলে গেলো, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা একটু পড়াশোনার সাথে জড়িত, ঠিক আছে, যারা একটু খোঁজ খবর নেয়, ইউটিউব টিউটিউব দেখে, কোন স্যার কী বলছে, পিআরবির কী হলো, তার মানেটা কি, ইউটিউবে যারা দেখছে তারা তো মানে জিনিসটা তো এমনি এমনি দেখছে না। যে যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে, আমিও তাদের মধ্যে আছি, এরকম তো নয় যে শাহরুখ খান ইউটিউবে ভিডিও বানাচ্ছে এন্টারটেন করবে। তারা যারা দেখছে ভিডিওটা তারা সবাই নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত, তারা সবাই হচ্ছে একটা বেটার লাইফের জন্যই এইসব জিনিসগুলো দেখছে টেকছে, তাই তো? তো যারা এইসব জিনিসগুলো দেখছো, তোমরা ইউটিউবে দেখছো, আমি বিশ্বাস করি কনস্টেবলের পরীক্ষার জন্য খুব বেশি পড়তে হয় তা না, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হয়। তারা পড়াশোনাটা আগে ভালো করে করো, প্রিলি তোমাকে পাস করতেই হবে। ঠিক আছে, আর এর জন্য আলাদা কোনো ট্যালেন্টেড স্টুডেন্ট হতে হয় না, কিন্তু এখানে সিনসিয়ারলি পড়তে হয় এবং রেগুলার বেসে পড়াশোনা করতে হয়। ঠিক আছে, মানে মানে তোমাদের যেমন সুবির দাসের যে বইটা, ওটা ফুল কমপ্লিট করে নাও না, পুরো অঙ্কগুলো একদম নিজের মানে টিপে থাকবে একদম, বুঝতে পারলে? একদম মানে সুবির দাসের অঙ্ক মানে একদম তুমি ওর বাইরে অঙ্ক এলে তোমার করতেও হবে না। আমি বলছি ওর বাইরে হয়তো সুবিদাসের বাইরে ধরো তোমার অঙ্ক পড়লো, ওই ওই পুরো প্রসেসের বাইরে পড়লো, যে মানে একদম অন্য প্যাটার্ন পড়লো, দরকার নেই, তুমি ওই কটা অঙ্ক ছেড়ে দিলেও, যে কটা বাইরে থেকে আসবে সে কটা ছেড়ে দিলেও তুমি পরীক্ষা পাস করে যাবে। বোঝা গেল? এইবার একটা ম্যানুয়াল বই কিনে নাও, কিনে নিয়ে দাগ দিয়ে পড়তে শুরু করো, কিংবা কোনো স্যারের কাছে পড়তে গেলে তার নোট পড়ো। প্রিলিতে ফেল করলে হবে না, এটা মাথায় ঢুকিয়ে নেবে পুরো। ঠিক আছে, প্রত্যেক দিন এমসিকিউ প্র্যাকটিস করবে, প্রত্যেক দিন না হোক মোটামুটি সপ্তাহে তুমি ঠিক করে নাও, সপ্তাহে 2 দিন তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে, এক একটা পুরো পরীক্ষার মানে একদম পেপারের মানে মানে পুরো পেপার যেমনভাবে দাও সেইভাবে পুরো মানে করবে। এখন তুমি সার্চ করলেও পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ারগুলো সব সলভ করো আগে। ঠিক আছে, একটা বাজার থেকে কিনে নাও বই, সেখান থেকে সলভ করো। প্র্যাকটিস করলেই তারপর দেখবে তোমার অ্যাকুরেসি বাড়ছে, তোমার দেখবে নাম্বার বাড়ছে। ঠিক আছে, প্র্যাকটিস তোমাকে করতে হবে, এইটা একটা। আর যাদের রানিংয়ের সমস্যা, তাদেরকে কি, তাদেরকে আমি সবসময় বলি, এবং আমার ছাত্র যারা আছে আমি তাদেরকেও সেম জিনিসটা বলি, সেটা হচ্ছে সোম বুধ শুক্র, সোম বুধ শুক্র। ঠিক আছে, সোম বুধ শুক্র, যার যেমন সুবিধার ডেট হয় 3টে ডেট বেছে নেবে সপ্তাহে, যেন মাঝখানে একটা করে গ্যাপ থাকে, কিংবা 2টো গ্যাপ থাকলেও অসুবিধা নেই, কিন্তু 3টে সপ্তাহে 3টে ডেট তোমাকে বাঁচতে হবে। আমি সোম বুধ শুক্র বলি। এখানে কি করতে হয়, মাঠে যাবে, প্রথমে গিয়ে ওয়ার্ম আপ করবে, প্রথমে গিয়ে ওয়ার্ম আপ করবে, এটা কিন্তু সারা বছর করবে, আমি ওই জন্যই সপ্তাহে 3 দিন বললাম মাত্র। প্রথমে গিয়ে ওয়ার্ম আপ মানে কি, একটু স্ট্রেচিং করে নিলে, মাঠে এক পাকে একটুখানি দৌড়ে নিলে, জগিং করে নিলে। সোমবার কি করবে, সোমবার হচ্ছে লং রান করবে। যারা মেয়ে আছো তারা 3 কিলোমিটার ছুটবে, যারা ছেলে আছো তারা 5 কিলোমিটার ছুটবে। ঠিক আছে, 3 কিলোমিটার প্রথমে পারলে না, তোমার টার্গেটই থাকবে 3 কিলোমিটার ছোটা। ঠিক আছে, তুমি ধরো মানে একবারে পারলে না, একটু কিছু মানে তুমি মোটামুটি ট্র্যাকে নেমে গেলে, বাড়িতে মাঠে নেমে গেলে, তুমি 3 কিলোমিটারই দৌড়ে উঠবে, সে তুমি হাঁটো,
ছোট যেভাবেই হোক তুমি 3 কিলোমিটার কমপ্লিট করে ব্যাস ওই দিন তুমি আবার একটু স্ট্রেচিং মেচিং করে বাড়ি চলে যাবে। একবার যখন 3 কিলোমিটারে তুমি অভ্যস্ত হয়ে যাবে তখন তুমি 3 কিলোমিটার নর্মালি দৌড়ে দেখবে অসুবিধা হচ্ছে না। আর ছেলেদের ক্ষেত্রে ওটা 5 থেকে 6 কিলোমিটার করবে। ঠিক আছে? তারপরে কী হবে, ফের বুধবার প্রথমে ওই ব্যাপারটা ওয়ার্ম আপটা প্রতিদিন করবে। ওয়ার্ম আপটা করলে মেয়েরা কী করবে, মেয়েরা হচ্ছে 200 মিটার, 200 মিটারের স্প্রিন্ট রান মারবে। ঠিক আছে? 200 মিটারের স্প্রিন্ট রান 4 বার মারবে। ঠিক আছে? জাস্ট মানে একটু ওয়ার্ম আপ করলে 200 মিটার একদম জোরে দৌড়ে দেখবে 200 মিটার কতক্ষণে পারছো। ঠিক আছে? স্প্রিন্ট মারলে একবার হয়ে গেল, রেস্ট নেবে, 2 পাক হেঁটে নেবে, আবার স্প্রিন্ট মারবে। হয়ে গেল, একটু রেস্ট নিলে 3-4 পাক হেঁটে নিলে একটু কমফর্ট হলে আবার মারলে। ঠিক আছে? আবার মারলে। ঠিক আছে? আর ছেলেরা কি, ছেলেরা হচ্ছে 400, ছেলেরা 400 হচ্ছে কি 400 হচ্ছে 4টে স্প্রিন্ট মারবে। ঠিক আছে? 4টে থেকে 5টা, ছেলেদের ক্ষেত্রে 4টে থেকে 5টা, এর বেশি মারবে না, দরকারই হবে না। ঠিক আছে? আর প্রতি শুক্রবার টাইম দেখবে, মেয়েরা 800 মিটার আর ছেলেরা 1600 মিটার। মেয়েরা 800 মিটার, ছেলেরা 1600 মিটার, একদম টাইমে দৌড়বে। ঠিক আছে? লাগুক তোমার 800 মিটার লাগুক 5 মিনিট, মেয়েদের অসুবিধা নেই, ছেলেদের লাগুক 8 মিনিট, কোনো অসুবিধা নেই। এইবার এইটার কি করবে, এইটার একটা চার্ট বানাবে এই শুক্রবারের, যে তুমি আগের শুক্রবার কত টাইম লেগেছে, পরের শুক্রবার কত লাগছে, দেখবে আস্তে 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 কমবে। দেখবে এই পারফরমেন্সগুলোও বেটার হবে, আর এইটাও দেখবে আস্তে 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 কমবে। তুমি যদি সারা বছর করো না, আর এইটা খুব দরকার শুক্রবারের। আমি অনেককে দেখেছি দৌড়তে যায় কিন্তু টাইমে মানে না, ভয় পায়। যে টাইমে মারলে দেখবে একটা দমের কষ্ট তো হয় সবার, তাই না? একটা ভয় ভয় লাগে যে পারবো কি পারবো না, অনেক কষ্ট হয়। সুতরাং টাইমে কখন মারে, সেই পরীক্ষা যখন এসে যাবে তখন টাইমে মারবে, এবং তখন দেখছে 10 সেকেন্ড বেশি লাগছে, 15 সেকেন্ড বেশি লাগছে, তখন একটা অ্যাংজাইটি কাজ করে। ঠিক আছে? তো এইটা তুমি যদি সারা বছরই করো না, দেখবে তোমার মানে তুমি 6 মাস নাও, 3 থেকে 4 মাসেই তুমি রেজাল্ট বুঝতে পারবে যে অনেক তোমার কমতে শুরু করেছে। এবং 6 মাসে তুমি কিন্তু মোটামুটি তোমার হয়ে যাবে, কাজ তোমার চলে আসবে। কারণ এই প্র্যাকটিসটা খুব দরকার, এগুলো তো সবাই করে, কিন্তু এই প্র্যাকটিসটা ভীষণভাবে দরকার। মাঠে বেশি সময় দেওয়ার দরকার নেই, আমি যেটা বললাম না, সেটা তোমার প্রত্যেক দিন মাঠে মোটামুটি 1 ঘন্টা থাকলেই এনাফ। মাঠে 1 ঘন্টা এনাফ, বুঝতে পারলে? তো এইটা হচ্ছে সারা বছর করো। ঠিক আছে? তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক বেটার হবে। আর যেটা শেষ কথা, এই সুযোগ আর কি আসবে না? কে বলেছে আসবে না? ঠিক আছে? সুযোগ যাদের, আমি আগেও বলেছি, যাদের হচ্ছে এজ পেরিয়ে গেছে বা হাইটটা অনেকটা শর্ট, তাদের ব্যাপারটা আলাদা, তাদের অন্য দিক দেখতে হবে, পিএসসি ক্লার্কশিপ দেখতে হবে। ঠিক আছে? কিন্তু যাদের এবারে কোনোভাবে ধরো হলো না, কেউ প্রিলিতে ফেল করে গেছে, কিংবা কেউ ধরো মাঠে দৌড়তে গিয়ে ফেল করে গেছে, তো হবে না কেন? অবশ্যই হবে। এমনও ছেলে আছে, ঠিক আছে, তোমরা মানে ফেল করার সিরিজ দেখবে, মানে 2015 সাল থেকে, 2015 সাল থেকে, ঠিক আছে, সে পড়াশোনা শুরু করেছে। ঠিক আছে? আমার থেকে বয়সে বড়, আমারই স্টুডেন্ট, আমি সেই জন্যই বলছি। সে গিয়ে শেষে চাকরি পেয়েছে লাস্ট এতে। বুঝতে পেরেছি কত ফেল করেছে, তার অ্যাডমিট কার্ড দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এত মোটা অ্যাডমিট কার্ডের তার মানে বহু অ্যাডমিট কার্ড, সে কোন পরীক্ষা তখন সে দেয়নি। কিন্তু আমি বারবার যেটা বলবো সেটা হচ্ছে, সুযোগ তুমি নিজেকে কতবার দেবে সেটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, আমি জানি অনেকের ক্ষেত্রে লং টানা সম্ভব হয় না, ফ্যামিলি ইস্যু থাকে, ঠিক আছে, একটা ফিনান্সিয়াল ব্যাপারও থাকে, একটা বয়সের ব্যাপারও থাকে। ঠিক আছে? কিন্তু জেদ যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু তোমাকে কামব্যাক করতেই হবে। ঠিক আছে? এই হলো না, আমি অনেককে দেখি, মানে প্রবলেমটা কী বলো তো? প্রবলেম হচ্ছে, যে ছেলেটা ধরো বুঝে গেল যে আমার হবে না, আমি এখানে পারবো না, আমি করবো না। ঠিক আছে? মানে পিআরবির কোনো ঠিক নেই, পিএসসির কোনো ঠিক নেই, সে পুরো সম্পূর্ণ ছেড়ে দিল। আমার তার প্রতি রেসপেক্ট আছে। ঠিক আছে? তার প্রতি আমার রেসপেক্ট আছে। সে সম্পূর্ণ ছেড়ে দিয়ে অন্য লাইন দেখছে, কারণ চাকরি তো সবাই পাবে না, এটা সত্য কথা। তুমি যতই বলো না কেন, যতই মোটিভেট করো না কেন, মানে এই এত লাখ লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, সবাই চাকরি পাবে না, এটাই সত্য। তাহলে যে ছেলে পুরোপুরি ডিসিশন নিয়ে নিয়েছে তার কথা আলাদা। কিন্তু আমার কাছে কথা হলো, কিছু ছেলে আছে যে এই পরীক্ষাটা দেবে, আমি আর দেবো না, আমার দ্বারা হবে না, এই সমস্ত কথা বলবে। বলে কি করবে, বলে 5-6 মাস কিচ্ছু করবে না। ফের যখন নোটিফিকেশান আসবে আসবে এরকম হচ্ছে, তখন থেকে আবার পড়া শুরু করছে, আবার একটু এদিক ওদিক দেখা শুরু করছে। তাহলে তোমার তো সেই 5-6 মাসে তোমার রানও উঠে যেত, প্রিপারেশনও ফুল উঠে যেত। তুমি ফেল করে এসছো বা যেভাবেই আসুক, হ্যাঁ, ফেল করলে একটা মানসিক একটা চাপ থাকে মানুষের। ঠিক আছে? যে ছেলে মেয়েগুলো ফেল করে এসছে তারা কিছুদিন একটু রেস্ট নেয় বা কিছুদিন মানসিক অবসাদে থাকে, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু কামব্যাক করতে হবে। তোমার মধ্যে যদি 1%ও মনে হয় যে না আমি এই লাইনে যাব, তাহলে কিন্তু ওই 1%টাকে তোমার 99% আরও অ্যাড করতে হবে সেখানে। কেননা 100% এফর্ট দেওয়ার পরে, তারপরে ডিসিশান হয় তুমি চাকরি পাবে কি পাবে না, তাই না? 100% এফর্ট তো বহু লোক দিয়ে দিচ্ছে।
বুঝতে পারলে? সুতরাং এই 1% 50% এইরকম করলে হবে না। মানে মাঝামাঝি জায়গায় থাকলে হবে না। ঠিক আছে? হয় তোমার চাকরির জন্য অ্যাপ্রোচ করলে পুরোপুরি দিয়ে দিতে হবে। আর যদি না হয় মনে হয় যে না আমি অন্য লাইনই দেখব তাহলে তাকে সেই লাইনটা দেখতে হবে। কিন্তু আমি এটা বলছি তার কারণ খুব মানে খারাপভাবেই কথাটা আমি বলছি তার মেন কারণই কিন্তু এইটা। আমি অনেক দেখেছি যে এই পরীক্ষার যেই নোটিফিকেশন আসবে আমার এখানেও ছেলে বাড়তে থাকে আস্তে, আস্তে। তো আমি কি বলব তাদেরকে ৩ মাস, ২ মাস এরকমই হয় নাকি? না তাদের পড়াশোনাটা ঠিকঠাক উঠবে। এবার যেহেতু আগে একটু পড়াশোনা করা আছে, একটু পড়াশোনা সে করলো। করে হয়তো প্রিলিটা পাসও করে গেল। এবার মাঠের আগে কান্নাকাটি শুরু হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, কারণ মাঠ তো সে বেশি দিন সময় পাচ্ছে না আর। বুঝতে পারলে? সুতরাং পুরো প্ল্যান করে এগোতে হবে। এটা একটা ৬ মাসের প্রজেক্ট, এইভাবে এগোতে হবে। বোঝা গেল? তো যাই হোক, যারা পাস করেছো তারা ইন্টারভিউয়ের জন্য রেডি হও। আর যারা পাস করোনি তারা একটু কথাগুলো পারলে মাথায় রেখো আর কি, প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নাও এবং সঙ্গে দৌড়ের প্রিপারেশনটাও কিন্তু সেইভাবেই নাও। বুঝতে পারলে? কেননা দৌড়টাও তো একটা মেন পার্ট। বুঝতে পারলে? ওটা ফেল মানে তো তোমার যতই পড়াশোনা হোক সেটা তো কোনো লাভ হলো না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে এবং সবার জন্য আর কি বেস্ট অফ লাক।